গভীর অরণ্যের বুকে সন্ধ্যা নেমে আসছিল। প্রিয়া এক বিশাল পাথরের চূড়ায় বসেছিল যখন নিচ থেকে ভেসে আসা ফিসফিস শব্দ তার কানে এলো। কৌতূহলবশত সে উঁকি দিতেই দেখল একজন বৃদ্ধ পথযাত্রী, যার নাম জীবনানন্দ, ধীরে ধীরে পাথুরে পথ বেয়ে ওপরে উঠে আসছেন। তার হাতে একটি ছোট কাঠের শিশি, তাতে সম্ভবত কোনো মূল্যবান তেল ছিল। প্রিয়ার নিস্তরঙ্গ হৃদয়ে এক অপ্রত্যাশিত শিহরণ জাগল, যেন এই নির্জন জঙ্গলে বহু বছর পর জীবনের কোনো উষ্ণ চিহ্ন দেখা যাচ্ছে। তার মুখ থেকে বেরিয়ে এলো এক তীক্ষ্ণ আহ্বান, শুনুন, এদিকে আসুন, আমার কাছে আসুন। জীবনানন্দ, যিনি তখনও পথ অতিক্রম করছিলেন, এই অপ্রত্যাশিত আহ্বানে থমকে দাঁড়ালেন এবং ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলেন। প্রিয়া অধীর আগ্রহে তার দিকে এগিয়ে গেল এবং জীবনানন্দ চূড়ায় পৌঁছানোর সাথে সাথেই প্রিয়া তার হাত ধরে ফেলল। জীবনানন্দের হাতে ধরা কাঠের শিশিটি দেখে প্রিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এক অদ্ভুত দ্বন্দ্বে প্রিয়ার মন তোলপাড় হতে লাগল। সে জীবনানন্দের হাত ধরে নির্জন এক উঁচু পাথরের দিকে তাকে নিয়ে যেতে লাগল। জীবনানন্দ বিস্মিত হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে রইলেন। আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমার হাত ধরেছ কেন? প্রিয়া কোনো উত্তর দিল না, শুধু জীবনানন্দের হাত আরও শক্ত করে ধরল, যেন এক অদৃশ্য বাঁধনে আবদ্ধ করছে তাকে। তারা এমন এক সুউচ্চ পাথরের ওপরে পৌঁছাল যেখানে সাধারণ পাখিদেরও পৌঁছানো কঠিন। সেখানে পৌঁছে প্রিয়া তাকে প্রশ্ন করল, আপনি কি মালিশের কাজ করেন? জীবনানন্দ মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ বেটি, আমি একজন মালিশওয়ালা। প্রিয়ার মুখে আনন্দের ঝলক দেখা গেল। তাহলে কি আপনি আমার পায়ে মালিশ করে দিতে পারবেন? জীবনানন্দ অপ্রস্তুত হয়ে বললেন, তোমার কি মাথা ঠিক আছে? আমি তো শুধু পুরুষদের মালিশ করি, তুমি তো একজন যুবতী নারী। প্রিয়া হঠাৎ করে তার পা ধরে নিচে বসে যন্ত্রণায় কাতরাতে লাগল। আহ, আমার পায়ে খুব ব্যথা, ভীষণ ব্যথা। জীবনানন্দ উদ্বিগ্ন হয়ে তার কাছে এলেন। কোথায় ব্যথা করছে, দেখাও। এখানে, আমার হাঁটুর ঠিক নিচে। একটু মালিশ করে দিন, হয়তো আরাম পাব। জীবনানন্দ কিছুক্ষণ দ্বিধা করলেন, তারপর ঝুঁকে পড়ে সাবধানে প্রিয়ার পায়ে তেল মালিশ করতে লাগলেন। প্রিয়া চোখ বন্ধ করে নিল। তার মুখে যেন এক অনাবিল শান্তি নেমে এলো, কিন্তু তার ভেতরে যেন এক সুদূর প্রসারী পরিকল্পনার প্রথম ধাপ পূর্ণ হচ্ছিল, যার গভীরতা জীবনানন্দ তখনও বুঝতে পারেননি। এখন রাত গভীরে, চারিদিকে নেমে এসেছে নিকষ কালো অন্ধকার। জীবনানন্দ পাথরের ওপর থেকে নামতে উদ্যত হলেন। প্রিয়া পেছন থেকে ডাকল, এই গভীর রাতে কোথায় যাবেন? খুব অন্ধকার হয়ে গেছে, আজ রাতটা আমার কাছেই থেকে যান। জীবনানন্দ দেখলেন যে সত্যিই রাত অনেক হয়েছে, তাই তিনি থেমে গেলেন এবং প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়া ছিল অসম্ভব সুন্দরী ও যুবতী। জীবনানন্দ তাকে মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলেন। তারপর কোনো কিছু না ভেবেই প্রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলেন। প্রিয়ার কাছে পৌঁছে জীবনানন্দ তার চোখে চোখ রেখে বললেন, ঠিক আছে, আজ আমি তোমার কাছেই থেকে যাচ্ছি, কিন্তু এখানে শোবার জায়গা কোথায়? প্রিয়া হাসি মুখে বলল, সে জায়গার অভাব হবে না, শুধু তুমি আমার সাথে শুতে রাজি হও। প্রিয়া তার হাত ধরে আবারও জঙ্গলের পাথুরে পথের ওপর থাকা তার ছোট্ট কুঁড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করল। প্রিয়া ও জীবনানন্দ কুঁড়ে ঘরের কাছে পৌঁছাল। কুঁড়ে ঘরটা দেখে প্রিয়া বলল, এটা তো খুব ছোট কুঁড়ে ঘর, এখানে তো শুধু একজন মানুষ শুতে পারে। প্রিয়া জীবনানন্দের কাছে এসে তার চোখে চোখ রেখে বলল, কুঁড়ে ঘর ছোট হতে পারে, কিন্তু এই জঙ্গল তো অনেক বড়। কেন আমরা দুজন কুঁড়ে ঘরের বাইরে ওই বড় পাথরের ওপরেই শুয়ে পড়ি না? জীবনানন্দ হেসে বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। তারপর প্রিয়া পাথরের ওপর একটি পরিষ্কার চাদর বিছিয়ে জীবনানন্দকে বলল, এখানে এসে বসুন। জীবনানন্দ চাদরের ওপর বসলেন। প্রিয়াও তার পাশে এসে চাদরে বসল। প্রিয়ার নজর পড়ল জীবনানন্দের হাতে থাকা সেই তেলের শিশিটির ওপর, যা দিয়ে তিনি মালিশ করতেন। প্রিয়া জীবনানন্দের দিকে তাকিয়ে তেলের শিশিটির দিকে ইশারা করে বলল, মালিশ করার জন্য কত টাকা নেন? জীবনানন্দ বললেন, যে যা দেয় তাই নিয়ে নি। প্রিয়া আবার জিজ্ঞাসা করল, আমার কাছ থেকে কত নেবেন? জীবনানন্দ কিচ্ছু না বলে চুপ করে রইলেন। তারপর প্রিয়া মৃদু স্বরে জীবনানন্দের দিকে তাকিয়ে বলল, আপনি কোথায় কোথায় মালিশ করেন?
জীবনানন্দ বললেন, যেখানে যে চায় সেখানেই করে দিই। প্রিয়ার মুখে হালকা হাসি ফুটে উঠল। তারপর সে উঠে দৌড়ে কুড়ে ঘরের ভেতরে গেল এবং কিছু শুকনো কাঠ এনে আগুন জ্বালালো। এরপর দুটো ডিম সেদ্ধ করে জীবনানন্দের সামনে রাখল। ডিমগুলো দেখে জীবনানন্দ বললেন, এর কি দরকার ছিল? প্রিয়া বলল, এখানে খুব ঠান্ডা, আপনি এই ডিমগুলো খেয়ে নিন, এটা আপনার অনেক কাজে আসবে। জীবনানন্দ প্রশ্নভরা দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। তিনি একটি ডিম খেয়ে নিলেন। তারপর তিনি প্রিয়াকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু খাবে না? প্রিয়া বলল, আমার ঠান্ডা লাগে না, এটা আপনার জন্য, আপনার এর প্রয়োজন আছে, আমার নেই। জীবনানন্দ বুঝতে পারলেন না প্রিয়া কি বলতে চায়। তিনি দ্বিতীয় ডিমটিও খেয়ে নিলেন। এখন রাত অনেক গভীর হয়েছিল এবং জীবনানন্দ সেখানেই চাদরের ওপর শুয়ে পড়লেন। প্রিয়াও অন্য একটা চাদরের ওপর শুয়ে পড়ল এবং দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকাল হল। জীবনানন্দ যখন ঘুমাচ্ছিলেন তখন প্রিয়া উঠে জঙ্গলের এক বিশাল পাথরের ওপর নিজের হাত ধরে বসে পড়ল। সে উচ্চস্বরে চিৎকার করতে লাগল, হায়, আমার হাত, আমার হাত! জীবনানন্দের ঘুম ভেঙে গেল। সেই আর্তনাদ শুনে তিনি সঙ্গে সঙ্গে প্রিয়ার দিকে দৌড়ে গেলেন। দেখুন, আমার হাতি যেন আগুন লেগে গেছে। প্রিয়ার কণ্ঠে এমন তীব্র যন্ত্রণা ছিল যে জীবনানন্দের পদক্ষেপ নিজে থেকেই দ্রুত হয়ে গেল। তিনি হাঁপাতে হাঁপাতে তার কাছে পৌঁছালেন এবং হাঁটু গেড়ে বসলেন। কোথায় ব্যাখ্যা করছে, এখানে নাকি এখানে? তিনি তার হাত নরম করে ছুঁতে লাগলেন। প্রিয়া জোরে চোখ বন্ধ করে নিল। হ্যাঁ, ওখানেই, আরেকটু নিচে, এখন ওপরে, হ্যাঁ ঠিক ওখানেই। তার মুখে অদ্ভুত এক শান্তি নেমে এলো, যেন সে ওই আঙুলগুলো অনুভব করতে করতে অন্য কোনো জগতে চলে যাচ্ছে। জীবনানন্দ তার পুরো মনোযোগ ও দক্ষতায় তার হাতে তেল মালিশ করতে লাগলেন। বেটি, তোমার শরীরে এমন ব্যথা কেন লুকিয়ে আছে? মনে হচ্ছে যেন বছরের পর বছর কেউ তোমার খেয়ালই রাখেনি। প্রিয়ার কণ্ঠে হঠাৎ শীতলতা নেমে এলো। কখনো কেউ রাখেনি। তারপর সে হঠাৎ হাসল। কিন্তু তুমি তো রাখতে পারো, তাই না? জীবনানন্দ চুপ হয়ে গেলেন। তার হৃদয় যেন কেঁপে উঠল। তিনি কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ, যদি তুমি চাও তাহলে আমি তোমার খেয়াল রাখতে পারি। হঠাৎ প্রিয়া উঠে দাঁড়াল এবং দ্রুত পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। জীবনানন্দ অবাক হয়ে তার পিছু নিলেন, কিন্তু যখন তিনি পৌঁছালেন, প্রিয়া একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে গিয়েছিল। জীবনানন্দ তাকে এদিক ওদিক খুঁজলেন। তারপর তার নজর পড়ল সেই পাথরের পিছনে, যেখান থেকে প্রিয়া লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। জীবনানন্দ সেই জায়গার দিকে দৌড়ে গিয়ে বললেন, এখনো পাচ্ছ না নাকি? প্রিয়া পাছিয়ে একটি ছোট্ট টুকরো বের করল। জীবনানন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কোথা থেকে এলো? প্রিয়া ফিরে বলল, আপনার আসার আগেও এখানে কেউ এসেছিল। জীবনানন্দ একটু চমকে গিয়ে বললেন, তাহলে সে কোথায় গেল? প্রিয়া হেসে বলল, চলে গেছে, নিচের উপত্যকায়, অনেক নিচে। জীবনানন্দের কপালে ভাঁজ পড়ল, কিন্তু তিনি কিছু বললেন না। কিছুক্ষণ পর খাবার তৈরি হল এবং দুজনে মিলে খেল। এখন সন্ধে হতে শুরু করেছিল। ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। প্রিয়া জীবনানন্দের হাত ধরে তাকে একটি পাথুলে জায়গার ওপরে নিয়ে গেল। ওপরে পৌঁছানোর পর প্রিয়া নিচে এক জায়গায় বসে নিজের মাথা ধরে বলল, আজ আপনি আমার জন্য কিছু করবেন? জীবনানন্দ বললেন, বলো কি? প্রিয়া বলল, আমার মাথায় খুব ব্যথা, আপনি আমার মাথায় মালিশ করে দিন। জীবনানন্দ অনেকক্ষণ ভাবতে লাগলেন, যেন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপর তিনি আস্তে করে বললেন, যদি তুমি শান্তি পাও তাহলে আমি তোমার সব ব্যথা কমানোর চেষ্টা করব। মালিশ করার পর জীবনানন্দ ও প্রিয়া সেই জায়গার কাছে আগুনের পাশে বসে গেল, যেখানে তাদের কাঁচা কুড়ে ঘর ছিল। প্রিয়া কাঠ জোগাড় করে কুড়েঘরের বাইরে আগুন জ্বালালো। দুজনে আগুনের পাশে বসল। প্রিয়া জীবনানন্দের চোখে চোখ রেখে বলল, আপনি কি একা? আপনার স্ত্রী নেই? জীবনানন্দ কিছু উত্তর দেওয়ার আগেই হঠাৎ প্রিয়া বলল, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, আমি তো আছি। তুমি তো একা, আজ আমি তোমার সাথেই থাকব। জীবনানন্দ যেন একদম হতভাগ হয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না। কিছুক্ষণ আগুনের পাশে বসার পর দুজনেই জঙ্গলের পাথরের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালের দিকে প্রিয়া উঠে চুপচাপ জঙ্গলের একটি উঁচু জায়গার দিকে চলে গেল, যেখানে একটি গোল বৃত্ত আঁকা ছিল। প্রিয়া সেই বৃত্তের মধ্যে বসে জোরে জোরে কাঁদতে কাঁদতে নিজেকে বলতে লাগল, এই সৌন্দর্যের কী লাভ, যা আমাকে শান্তিই দেয় না। আমার আর এই ব্যথা সহ্য হয় না। এর চেয়ে তো আমি আগেই ভালো ছিলাম,
অন্তত শান্তি তো ছিল। ওদিকে জীবনানন্দের ঘুম ভাঙল এবং যখন সে প্রিয়াকে নিজের কাছে পেল না, সে সেই বৃত্তের দিকে চলে গেল। যখন সে সেখানে পৌঁছাল, প্রিয়া বৃত্তের মধ্যে বসেছিল। জীবনানন্দ চুপচাপ তার কাছে গেলেন। প্রিয়ার খুব যন্ত্রণা হচ্ছিল। জীবনানন্দ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? এখানে এসে কেন বসেছ? প্রিয়া তাড়াতাড়ি চুপ হয়ে গেল এবং বলল, কিছু হয়নি, আমি এমনি এসেছিলাম, আমার পায়ে একটু ব্যথা আছে। জীবনানন্দ পাটা একটু টিপে দিয়ে প্রিয়াকে নিয়ে কুঁড়েঘরের ভেতরে চলে এলো। কুঁড়েঘরের ভেতরে পৌঁছে জীবনানন্দ জিজ্ঞাসা করলেন, এই সব কি? তোমার প্রতিদিন কেন ব্যথা হয়, আর ওই জায়গায় কেন গিয়েছিলে? প্রিয়া বলল, এটা আমার শাস্তি, আর এই সব কিছু আমি আপনার জন্য করছি। জীবনানন্দ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আমার জন্য? কিভাবে? প্রিয়ার চোখে কোনো রহস্য ছিল, কিন্তু সে কিছু না বলে কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে এলো। দুপুর হয়ে গিয়েছিল। প্রিয়া কিছু খাবার রান্না করল এবং দুজনে মিলে খেল। দুপুরের খাবার শেষ হয়ে গিয়েছিল। কুঁড়েঘরের বাইরে নীরবতা ছেয়েছিল। জীবনানন্দ বললেন, কিছু বেশি খেয়ে ফেললে না তো? প্রিয়া উত্তর দিল, আপনার সাথে বসতে ভালো লাগে। জীবনানন্দ বললেন, তুমি অদ্ভুত, একদিন ক্ষুধার্ত মনে হয়, অন্যদিন মাংস রান্না করে আনো। প্রিয়া হেসে বলল, কখনো কখনো ক্ষুধা পেটে নয়, মনে লাগে। জীবনানন্দ চমকে গিয়ে বললেন, তোমার এই কথাগুলো আমার অদ্ভুত লাগে, তুমি কি বলতে চাও? প্রিয়া নরমভাবে উত্তর দিল, এখন কিছু না, শুধু একটা কথা বলুন, আজ রাতেও আমার সাথে এখানেই থাকবেন তো? জীবনানন্দ চোখ ছলছল করে বললেন, রোজ এহি পৌঁছতি হো, ফির ভি রুক যাতা হুঁ, তুম রেহতি হো, मैं থাকি। প্রিয়া মাথা ঝুঁকিয়ে বলল, এখন আমাকে যেতে দিন, যেতে দিলেই ভালো। জীবনানন্দ কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন, যদি আমি চলে যাই তাহলে কি হবে? প্রিয়া আস্তে করে বলল, তাহলে সেই ব্যথাটা ফিরে আসবে। জীবনানন্দ চমকে গিয়ে বললেন, আজ আবার কোথায় ব্যথা? প্রিয়া উত্তর দিল, মনে। জীবনানন্দ কিছুক্ষণ চুপ থেকে বললেন, তার তো আমার কাছে কোনো ওষুধ নেই। প্রিয়া দুষ্টুমি করে বলল, আপনার হাতেই তো আরোগ্য আছে, আপনি কি জানেন? জীবনানন্দ হেসে বললেন, তুমি আমার সাথে খেলছ। প্রিয়া গম্ভীরভাবে বলল, যদি খেলতাম তাহলে আপনি হেরে যেতেন। জীবনানন্দ চুপ হয়ে গেলেন। প্রিয়া আস্তে করে বলল, চলুন একটা জায়গায় নিয়ে যাই, যা আপনি এখনো দেখেননি। জীবনানন্দ জিজ্ঞাসা করলেন, কোথায়? প্রিয়া বলল, জঙ্গলে অন্যদিকে একটি গুহা আছে, ছোট্ট। দুজনেই জঙ্গলের অন্য অংশে গেল। জীবনানন্দ গুহায় উকি মেরে বললেন, এখানে তো অন্ধকার। প্রিয়া মৃদুস্বরে বলল, এজন্যই আমার পছন্দ, কোনো মুখ নেই, কোনো আয়না নেই। জীবনানন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই গুহাটা তোমার জন্য? প্রিয়া উত্তর দিল, না, আমার অতীতের জন্য। জীবনানন্দ বললেন, তোমার ভেতরে অনেক কিছু লুকানো আছে। প্রিয়া আস্তে করে বলল, আর আপনার ভেতরে অনেক কিছু ভোলা আছে। জীবনানন্দ মাথা নেড়ে বললেন, আমার বয়স এখন আর মনে রাখার নয়। প্রিয়া একটু ঝুঁকে তার কাঁধে মাথা রেখে বলল, স্মৃতি বয়সের সাথে নয়, হৃদয়ের সাথে লেগে থাকে। জীবনানন্দ বললেন, তুমি আমাকে বদলে দিচ্ছ। প্রিয়া বলল, না, আপনাকে ফিরিয়ে আনছি। সকালের দিকে প্রিয়া আস্তে করে উঠে বাইরে বেরিয়ে এলো এবং জঙ্গলের সেই উঁচু জায়গায় গিয়ে বসে পড়ল, যেখানে গোল বৃত্তটি আঁকা ছিল। সে রোজ সেখানে যেত, কিছু না বলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। জীবনানন্দ ঘুম থেকে চোখ খুললেন, বিছানার ধারে হাত বোলালেন, কিন্তু প্রিয়া সেখানে ছিল না। সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে সেই বৃত্তের দিকে এগিয়ে গেলেন। তার কাছে গিয়ে থেমে গেলেন। রোজ সকালে এখানে বসার কারণটা কি? জীবনানন্দ ঘাড় ঝুঁকিয়ে জিজ্ঞাসা করলেন। প্রিয়া নরমভাবে উত্তর দিল, এই জায়গাটা শান্ত আর নীরবতার মধ্যে নিজের কণ্ঠ শোনা যায়। প্রিয়া বলল, আজ আমার বাম কাঁধে অদ্ভুত একটা ব্যথা করছে, একটু দেখে দিন। কাল কোমরে ছিল, আজ কাঁধে। তোমার ব্যথার সফর কবে শেষ হবে? জীবনানন্দ হেসে বললেন। জীবনানন্দ আস্তে করে তার কাঁধে হাত রাখলেন এবং মালিশ করতে লাগলেন। এখানে? একটু নিচে? এই জায়গাটা তো একদম ঠান্ডা, এখানে ব্যথা কেমন? জীবনানন্দ চমকে গিয়ে জিজ্ঞাসা করলেন। কিছু ব্যথা শরীরে হয় না, আত্মায় নেমে আসে। জীবনানন্দ চুপ রইলেন, শুধু হাত চালাতে লাগলেন। প্রিয়া চোখ বন্ধ করে নিল। যখন আপনি ছোঁন, তখন যেন সবকিছু থেমে যায়। জীবনানন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমি তো শুধু তেল লাগাই, এত প্রভাব তোমার উপর কেন হয়? প্রিয়া বলল, হয়তো আপনি জানেন না, আপনি আমার জন্য কি। তারপর সে চুপ হয়ে গেল। জীবনানন্দ কিছু বলতে চাইল, কিন্তু মুখ খুলতে পারল না। প্রিয়া আস্তে করে বলল, চলুন আজ আপনাকে আরেকটা জায়গা দেখাই, আসুন আমার সাথে। তারা দুজনে জঙ্গলের অন্য দিকে গেল। একটি সরু পায়ে চলার পথের ধারে গাছের আড়ালে একটি পুরনো ঝর্ণা বইছিল। এই জায়গাটা তুমি কখনো আমাকে দেখাওনি কেন? জীবনানন্দ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। কারণ এই জায়গাটা শুধু তাদের জন্য যারা ভেতরে বয়ে যাওয়ার সাহস রাখে। আজ আপনাকে অন্যরকম লাগছে, প্রিয়া ঘুরে বলল।
আর তুমি কি প্রতিদিন নতুন লাগো না? জীবনানন্দ হেসে জিজ্ঞাসা করলেন। আমি রোজ নতুন হওয়ার চেষ্টা করি, কিন্তু ভেতরে সেই একই থাকি যা কখনো ছিলাম। জীবনানন্দ আস্তে করে জিজ্ঞাসা করলেন, আর সেই কে ছিল? প্রিয়া চোখ নামিয়ে বলল, সে, যাকে নিজের উপর ঘৃণা হয়ে গিয়েছিল। জীবনানন্দ তার মুখের দিকে তাকালেন। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। তুমি এসব কিভাবে সহ্য করো? জীবনানন্দ ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। সহ্য নয়, হয়তো অপেক্ষা। প্রিয়ার চোখের পলকে যেন আর্দ্রতা ছিল। কিসের অপেক্ষা? আপনার নীরবতা ভাঙার। পরের দিন প্রিয়া আবার সন্তর্পণে উঠে সেই জঙ্গলের পাথরের উপর সেই বৃত্তে গিয়ে বসে পড়ল। এবার সে কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগল। আমি আমার পাপের জন্য তওবা করছি, আমি আমার ভুল স্বীকার করছি। শুধু আমার শান্তি ফিরে আসুক, এই রূপ, এই যৌবন আমার চাই না। এমন সময় জীবনানন্দ সেখানে পৌঁছে প্রিয়ার সব কথা শুনে ফেললেন। জীবনানন্দ কিছুক্ষণ ভেবে তারপর বললেন, তোমার চোখে এমন কিছু আছে যা আমি অনেক বছর আগে অন্য কারো মধ্যে দেখেছিলাম। প্রিয়া চমকে তার দিকে তাকাল। তার মধ্যে একজন মহিলা ছিল, সুন্দরী, বুদ্ধিমানী, কিন্তু মনে খুব নরম। সেও এমনই করে দেখত। প্রিয়া চোখ নামানোর চেষ্টা করল, কিন্তু জীবনানন্দের দৃষ্টি এড়াতে পারল না। জীবনানন্দ একটি গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে থেকে সব বলতে প্রস্তুত হও। সেই মুহূর্তে দূরে আকাশে বিদ্যুৎ চমকাল। প্রিয়া কেঁপে উঠল। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়তে লাগল। প্রিয়া বলল, হ্যাঁ, আপনি কোনো এক মহিলার কথা বলছিলেন। জীবনানন্দ এক মুহূর্ত চুপ থেকে তারপর ফিসফিস করে বললেন, হ্যাঁ, একজন মহিলা ছিল। সে চলে গেল, আর আমি বছরের পর বছর তার ফিরে আসার অপেক্ষা করতে থাকলাম। প্রিয়ার চোখে জল ভরে গেল। যদি সেই মহিলা ফিরে আসে তাহলে? জীবনানন্দ ধীর স্থরে বললেন, আমি তাকে কিছুই জিজ্ঞাসা করব না, শুধু চাইব সে যেন আমার সাথে খুশিতে থাকে। প্রিয়া কাঁপা কাঁপা হাতে বলল, যদি সেই মহিলা আমি হই? জীবনানন্দ চমকে গেলেন, তার শ্বাস যেন বন্ধ হয়ে গেল। প্রিয়া সাহস করে তার দিকে তাকাল। আমি সেই মহিলা যে আপনাকে অনেক বছর আগে ছেড়ে চলে গিয়েছিলাম। জীবনানন্দের চোখে জল ছলছল করছিল। তুমি? তুমি আমার? প্রিয়া ঘাড় ঝুঁকিয়ে খুব আস্তে করে বলল, আমি আপনার স্ত্রী, সেই যে আপনাকে একা ছেড়ে চলে গিয়েছিল। পরিবেশটা যেন শিথির হয়ে গেল। বাতাসও যেন থেমে গেল। জঙ্গল একটি রহস্য উগড়ে দিল। প্রিয়া ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নিল। আমি ভয় পেতাম যে আপনি হয়তো আমাকে ক্ষমা করবেন না। জীবনানন্দ হাত বাড়িয়ে তার কাপা হাতটি ধরে নিল। প্রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমি শুধু সুন্দর থাকতে চেয়েছিলাম চিরকালের জন্য, এই ইচ্ছাই আমার সবকিছু কেড়ে নিয়েছে। জীবনানন্দ ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার? বলো, আমাকে আজ সবকিছু বলে দাও। প্রিয়া একটি গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে তার সত্যটা বলতে শুরু করল। সেদিন আমি আপনাকে ছেড়ে একা বেরিয়ে পড়েছিলাম। মনেই ইচ্ছা ছিল যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হব। চলতে চলতে এক জঙ্গলে পৌঁছালাম, যেখানে একটি পুরনো কাঁচা কুড়ে ঘরে আমার এক অদ্ভুত মহিলার সাথে দেখা হলো। সে ছিল এক ডাইনি। সে বলল, যদি তুমি চাও যে তোমার যৌবন কখনো না যায়, তাহলে তোমাকে একটি মূল্য দিতে হবে। আমি হ্যাঁ করে দিলাম। জীবনানন্দ ছলছলে চোখে তার দিকে তাকাল। আর তারপর সে আমাকে কিছু তাবিজ দিল, কিছু মন্ত্র শেখালো, আর বলল যে প্রতি মাসে আমাকে কোনো একটি জীবিত প্রাণীর রক্ত নিজের শরীরে লাগাতে হবে। প্রথমে ছোট পাখি দিয়ে শুরু করলাম, তারপর খরগোশ, তারপর ছাগল, আর তারপর প্রিয়ার কণ্ঠস্বর কেঁপে উঠল। তারপর আমার শরীরে অদ্ভুত ব্যথা শুরু হলো, যেন ভেতরে কিছু পচে যাচ্ছে। কখনো কোমরে তীব্র যন্ত্রণা, কখনো হাতে জ্বালা, কখনো মনে হতো হৃৎপিণ্ডটা যেন ধুকধুক করতেই ভুলে গেছে। তারপর আমি একজন কামেল বাবার কাছে গেলাম। তিনি সব শুনে বললেন, তুমি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করেছ। এখন ক্ষমা শুধু তওবার মাধ্যমেই মিলবে। তোমাকে একা জঙ্গলে গিয়ে থাকতে হবে, নিজের পাপের জন্য তওবা করতে হবে। আর তিনি বললেন, যাকে তুমি ছেড়ে এসেছ তাকে ফিরিয়ে আনো। তোমার স্বামীকে, যার হৃদয় তুমি ভেঙেছ, তার নীরবতার প্রায়শ্চিত্ত করো। হঠাৎ একটি ঝাঁকুনি প্রিয়ার শরীরে অনুভূত হল, এবং সে আগের মতো হয়ে গেল। আর বেশি রূপসী বা সুন্দরী নয়, কিন্তু এখন তার মন এবং শরীর দুটোই শান্তি পেয়েছে। জীবনানন্দের চোখে জল ভাসছিল। সে হেসে তার হাত ধরে নিল। তুমি যে পাপ করেছ, তার স্বীকারোক্তিই সবচেয়ে বড় তওবা। জঙ্গলের পাথরের উপর আবার কুয়াশা ছেয়ে গেল, কিন্তু এবার তাদের দুজনের মধ্যে কোনো পর্দা ছিল না, কোনো মিথ্যা ছিল না। তারপর তারা দুজনে সেখান থেকে নিজেদের বাড়ি ফিরে এলো এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে তার স্বীকারোক্তি ওর তওবাই আসল পথ, যা শান্তি ওর ভালোবাসার দিকে ফিরিয়ে আনে।